भाई और बहनों, गन्ने की अधिक पैदावार से किसानों का पैसा ना फंसे, इसका एक बहुत अच्छा तरीका है गन्ने से इथेनॉल बनाए जाए। আপনি যদি আজ পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরান, সেটা 10 বছর আগে যেই তেল ভরাতেন সেটা পান না। तो पूरा 100% इथेनॉल में पेट्रोल पूरा बंद हो जाएगा। ये पेट्रोल का चेहरा ही नहीं देखना है हमको। हम तो इसको कब बंद करेंगे इसके पीछे लगे, क्योंकि पोल्यूशन भी है और आर्थिक समस्या है। আপনি জানেন আপনার ফিউলে 20% পেট্রোলই নেই, ইটস ইথানল। इस युद्ध के बीच भारत सरकार ने एक ऐसा फैसला लिया है जिसकी पूरे देश में चर्चा है। ये फैसला है पेट्रोल में इथेनॉल की मात्रा बढ़ाने का। केंद्र E85 অর্থাৎ আখ, ভুট্টা, চাল ও অন্যান্য কৃষিজ ফসল থেকে তৈরি এক ধরনের অ্যালকোহল। ভারতে এই মুহূর্তে যাদের যাদের কাছে গাড়ি আছে তাদের কাছে সবচেয়ে বড় ইস্যু হলো E20, অর্থাৎ 20% ইথানল মেশানো পেট্রোল, যার জন্য লোকের গাড়ির মাইলেজ ড্রপ হচ্ছে। পুরনো যাদের গাড়ি আছে তাদের গাড়িতে মরচে পর্যন্ত পড়ছে, ক্ষতি হচ্ছে, উপরন্তু দাম কমছে না। অথচ সরকার মানতেই নারাজ যে এতে কোনো প্রবলেম হচ্ছে। সাধারণ মানুষের দাবি সিম্পল ছিল, যাদের পুরনো গাড়ি E20 কম্প্যাটেবল নয় তাদের অন্তত অপশন দিতে পারতো E10 অথবা E5 এর। কিন্তু সরকার গত বছর অগাস্টে দেশের প্রতিটা পেট্রোল পাম্পে E20 কম্পালসারি করে দেয়। 2024 রিপোর্ট অনুযায়ী ভারতে 5 কোটি 4 চাকা আর 26 কোটি 2 চাকা বাইক রয়েছে, যার মধ্যে 90% গাড়ি E20 কম্প্যাটেবল ছিল না। আর এত সমস্যা থাকা সত্ত্বেও এখন 5ই জুন পেট্রোলিয়াম মন্ত্রী ইন্ডিয়াতে লঞ্চ করে ফেলেছে E85, মানে আপনার ফিউলে পেট্রোল থাকবে মাত্র 15%। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সরকার এমন এক ভবিষ্যতের কথা ভাবছে যেখানে এই ইথানলের পরিমাণ হবে 100%, মানে নীতিন গাডকারির স্বপ্নের E100। এবার কেউ কেউ এটাকে জ্বালানি বিপ্লব বলছে, তো এক্সপার্টরা বলছে এটা স্ক্যাম। আমাদের দেশে গাড়ি অথবা বাইক কেনা মানুষের স্বপ্ন হয়। গোটা লাইফ টাইমে 1 থেকে 2 বারই মানুষ একটা স্বপ্নের গাড়ি কিনতে পারে। কিন্তু লাস্ট কিছু বছর ধরে সরকার হুটহাট এমন পলিসি আনছে যে মানুষ গাড়ি বা বাইক কিনতেই ভয় পাচ্ছে। আর যদি কিছু একটা ভেবে গাড়ি কেনে, কাল এমন একটা রুল আনলো যে টাকাই নষ্ট। সবচেয়ে বড় অভিযোগ যে সরকার ইথানলের উপর এত জোর দিচ্ছে কারণ নীতিন গাডকারির নিজের ফ্যামিলির ইথানল প্রোডাকশনের বিজনেস রয়েছে, অর্থাৎ লাভ হচ্ছে নেতার ছেলের আর পকেট পড়ছে আমজনতার। অভিযোগ কতটা সত্যি? এই ইথানল নিয়ে গোটা কন্ট্রোভার্সিটা কি? ব্রাজিল থেকে ইন্ডিয়া, E20 থেকে E85, কৃষক থেকে সাধারণ মানুষ, আপনার গাড়ির ইঞ্জিন থেকে আপনার পকেট কিভাবে এফেক্টেড? আসুন সবকিছু জানা যায়। নমস্কার, আমি অনির্বাণ। লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। দেখুন, E20 বা E85 এর ই মানে হচ্ছে ইথানল, আর ইথানল হলো এক ধরনের অ্যালকোহল, কিন্তু এটা বায়োফিউল হিসেবেও ব্যবহৃত হয়। কেমিক্যালি এটাকে লেখা হয় C2H5OH। আখ, ভুট্টা, ভাঙা চাল বা স্টার্চ ও চিনিযুক্ত বিভিন্ন ফসল, এমনকি বাঁশের বজ্রকে ফার্মেন্ট করে এটাকে তৈরি করা হয়। হ্যাঁ, যেই অ্যালকোহল আপনার মদে, স্যানিটাইজারে থাকে সেটাই এখন ঢালা হচ্ছে আপনার মোটরসাইকেলে। তবে যাতে এটা না খাওয়া যায় তাই এই অ্যালকোহলের সাথে কিছু মিথেন বা পেট্রোলিয়াম প্রোডাক্ট মেশানো হয়। এই ইথানল পেট্রোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর অক্সিজেনেটের মতো কাজ করে, যার জন্য পেট্রোল খুব ভালোভাবে পড়ে। তাই পেট্রোলের সাথে ইথানল মেশালে যেটা হয় সেটাকে গভর্নমেন্ট বলে ইথানল ব্লেন্ডেড পেট্রোল। এখানে E0 মানে 100% পেট্রোল, এখানে ইথানল ব্লেন্ড নেই, এটা পিওর পেট্রোল। ইন্ডিয়ার কোনো পেট্রোল পাম্পে এটা পাবেন না, কারণ এপ্রিল 2026 থেকে এটা বিক্রি করা ইল্লিগাল। E20 যেটা এখন চলছে এতে 20% ইথানল আর 80% পেট্রোল রয়েছে। E85 যেটা সবে লঞ্চ হয়েছে, যাতে 85% ইথানল আর মাত্র 15% পেট্রোল থাকছে, এবং নীতিন গাডকারির স্বপ্নের E100 এ কোনো পেট্রোলই থাকবে না, পিওর ইথানল। গভর্নমেন্ট মূলত 4টে মেজর বেনিফিটের জন্য ইথানলে জোর দিচ্ছে। 1, রিসার্চ বলছে পেট্রোলের তুলনায় ইথানল ইউজে কম পলিউশন হয়। নীতি আয়োগের অ্যানালিসিস বলছে আখ থেকে তৈরি হওয়া ইথানল থেকে পেট্রোলের তুলনায় 65% কম গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। ইথানল লোয়ার কার্বন এমিশন ঘটায়, আর ইন্ডিয়ায় তো অবশ্যই এটা প্রয়োজন পলিউশন কন্ট্রোল করতে এবং ক্লাইমেট চেঞ্জ করতে। 2, পেট্রোল তৈরি হয় ক্রুড অয়েল থেকে, আর ক্রুড অয়েলের দাম বিশ্ববাজারে বাড়ে কমে বিভিন্ন জিওপলিটিক্যাল সিনারিওর জন্য। রাশিয়া ইউক্রেন ওয়ার থেকে রিসেন্টলি ইরান ইসরায়েল ইউএস যুদ্ধের ফলে কিভাবে ক্রুড অয়েলের প্রাইস আকাশ ছোঁয়া হয়েছে দেখেছিলেন। ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার জন্য কোনো দেশ ক্রুড অয়েল পাচ্ছিলই না।
ইন্ডিয়া 85% তেল বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে, যার জন্য কোটি কোটি টাকা খরচ হয় এবং সেটা কিনতে হয় ডলারে। ইথানল ইউজ করলে বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে না এবং সরকারের কয়েক বিলিয়ন ডলার বেঁচে যাবে। 3, যেহেতু ইথানল তৈরি হয় আখ, ভুট্টা, চালের মতন কৃষিজ ফসল দিয়ে, তাই সরকার এক্সপেক্ট করছে কৃষকরা বেশি করে এইগুলো চাষ করবে এবং ইথানল প্রডিউসিং ফ্যাক্টরি তাদের থেকে এগুলো কিনবে। কোনো কোনো ক্ষেত্রে বাজারের থেকেও এইখানে বেশি দাম পাবে, তাই কৃষকদের স্থায়ী ও এক্সট্রা আয় হবে। আর ভারত মিলিয়ন টন আখ উৎপাদক দেশ। 4, যেহেতু ইথানল ডোমেস্টিক্যালি ইন্ডিয়াতেই তৈরি হয়, তাই সৌদি আরব, কাতার, ইউএইর মতন অয়েল কান্ট্রির উপর ভরসা করে বসে থাকতে হবে না। আর সিমিলারলি ব্রাজিল বা ইউএস এর মতন কান্ট্রিতে ইথানল ব্লেন্ডিং চলে এবং তাদের কৃষিজ ফসল এবং তার ওয়েস্ট ঠিক মতন ইউটিলাইজ হয়। এবার প্রশ্ন হলো, যদি এতই সবকিছু ভালো দিক রয়েছে ইথানল ব্লেন্ডিং এর, তাহলে পাবলিকের থেকে এত আউটরেজ আসছে কেন? যেখানে বিশ্বের বহু দেশে অলরেডি ইথানল ব্লেন্ডিং ইউজ হচ্ছে, সেখানে আমাদের দেশ করলে সমস্যাটা কোথায়? দেখুন, ইথানল ব্লেন্ডিং ভারতবর্ষেই প্রথম নয়। সেই 2003 সাল থেকেই পেট্রোলের সাথে ইথানল ব্লেন্ডিং চলছে। তখন সরকারের টার্গেট ছিল 5% ইথানল ব্লেন্ড করার, কিন্তু শুরুর কয়েক বছর এই প্রসেস খুব স্লো ছিল। 2014 পর্যন্ত ইথানল ব্লেন্ড হতো মাত্র 0.5 থেকে 1.5%, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে ইথানল ব্লেন্ডিং এর টার্গেট 5% থেকে 10% করে দেওয়া হয় এবং 2018-তে সরকার টার্গেট নেয় যে 2030-এর মধ্যে 20% ব্লেন্ডিং হবে। কিন্তু এই প্রথম টার্গেটের 5 বছর আগেই মার্চ 2025-এ এই টার্গেট অ্যাচিভ করে গোটা দেশে E20 রোল আউট করে দেয় এবং 5 জুন 2026-এ E85 লঞ্চ করে দেয়। এই মুহূর্তে দেশের দিল্লি এনসিআর, পুনে, মুম্বাই, নাগপুরের 50 থেকে 100টা ফিউল স্টেশনে এটা মিলবে এবং এই বছরের শেষে আরও 500টা স্টেশন এবং 2027-এর মধ্যে 5000টা স্টেশনে E85 পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কিন্তু E85 তো ছাড়ুন, E20 নিয়েই মানুষ জেরবার। একই টাকায় কম ভ্যালু পেতে কারই বা ভালো লাগে? সাধারণ মানুষ বলছে E20 ব্যবহারে গাড়ির মাইলেজ ম্যাসিভ ড্রপ এসেছে, গাড়ির বিভিন্ন পার্টস খারাপ হচ্ছে। প্রবলেম হচ্ছে 2023-এর পরের তৈরি গাড়ি একমাত্র E20 কম্প্যাটেবল, অর্থাৎ বেশিরভাগ কোম্পানি 2023-এর পর থেকে গাড়ির ইঞ্জিন এমনভাবে বানিয়েছে যা 20% ইথানল ব্লেন্ডিং হলেও চলবে, তবে E85 কিন্তু চলবে না। এবার পুরোনো গাড়িতে E20 দিলে চলবে না এমন নয়, কিন্তু সেটা তৈরি E5 বা E10-এর জন্য। E20 দিলে প্রচুর মাইলেজ কম পাওয়া যায় এবং দীর্ঘদিন ইউজের পর ফিউল পাইপ, ইঞ্জেক্টরে জং ধরে যায়, ইঞ্জিনে প্রবলেম দেখা দেয়। ইথানল বাতাস থেকে ময়েশ্চারকে অ্যাট্রাক্ট করে, তাই গাড়ির ইন্টারনাল পার্টে তাড়াতাড়ি মরচে পড়ে। কিন্তু গডকরিজি মানতেই নারাজ এসব। তবে রিয়েলিটি কিন্তু অন্য কথাই বলছে। दोस्तों देखो ये बिल्कुल ही खत्म हो चुका है, इथेनॉल का कमाल है। BS6 गाड़ियों में इतनी ज्यादा प्रॉब्लम आ रही है E20 फ्यूल की वजह से। E20 पेट्रोल से कार्बोरेटर वाली बाइक में कुछ ऐसी प्रॉब्लम देखने को मिल रही है कि जो कार्बोरेटर के जेट होते हैं जो कि फ्यूल को इंजन तक पहुंचाते हैं, उन जेट के ऊपर और अंदर एक एथेनॉल की व्हाइट परत जम जाती है जो कि उन्हें जाम कर देती है, जिस कारण से गाड़ी स्लो नहीं चलती है और बार बार झटके लेती है और बंद होती है। E20 से बाइक गाड़ियों की लाइफ आधी भी नहीं बची एंड बर्बादी हो चुकी है शुरू। ये जो E20 पेट्रोल बोलते हैं ना, ये देखो, ये चेक करो आप, ये देखो, ये मैकेनिक लोगों को परेशान करने की एक नई टेक्निक है ये, और बहुत खतरनाक झटके, सारी चीजें चेक कर ली। प्लग देखो, एसटी कोयल, भी कार्बोरेटर खोला है, कार्बोरेटर के जितना पेट्रोल निकला है, ये E20 वाला सिस्टम है। ठीक है, ये गाड़ी झटके मारना, गाड़ी बंद हो जाना, फिर बाद में ऑफिस चालू होना। কিছু কোম্পানি তো বলেই দিচ্ছে যে পুরনো গাড়িতে যদি E20 ইউজের জন্য কোনো ড্যামেজ হয় তবে আমরা এর দায়িত্ব নেব না। তাদের ম্যানুয়ালেও তাই লেখা রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি পর্যন্ত বলছে এই ধরনের কেসে ক্লেম দেওয়া পসিবল নয়। মারুতি কোম্পানি পুরনো গাড়ির জন্য E20 আপগ্রেড কিটস অ্যাভেলেবেল করেছে, অর্থাৎ যেসব পার্টস ড্যামেজ হচ্ছে সেগুলো রিপ্লেস করে দেবে। এখান থেকে তো ক্লিয়ার যে যেসব সমস্যা হচ্ছে লার্জ স্কেলেই হচ্ছে, আর সেই জন্যই স্পেশাল কিট লঞ্চ করতে হয়েছে। আর অন্যদিকে ইথানল পেট্রোলের থেকে 30% কম এনার্জি জেনারেট করে, ফলে গাড়ির মাইলেজ কমে। নীতি আয়োগ বলছে E10, E20 ইউজে 1 থেকে 2%ই মাইলেজ ড্রপ হয়, কিন্তু রিয়েলিটিতে অনেক কম মাইলেজ দিচ্ছে। তাই সরকারকে প্রবলেম হচ্ছেই না সব চাঙ্গাসি বলে ইগনোর না করে অ্যাকনোলেজ করে সলিউশন খোঁজা দরকার। নেক্সট, সরকার বলছে এর ফলে কৃষকদের প্রচুর আয় বাড়বে, আর এটা সত্যিও। কিন্তু মনে রাখতে হবে যে ইথানল তৈরিতে ম্যাক্সিমাম যেটা প্রয়োজন সেটা হলো আখ। এতে প্রচুর জল লাগে,
নীতি আয়োগের রিপোর্টই বলছে শুধু 1 লিটার ইথানল তৈরি করতে 2860 লিটার জল প্রয়োজন হয়। মহারাষ্ট্রে মাত্র 4% উর্বর জমিতে আখ চাষ করা হয়, আর সেটার জন্য গোটা রাজ্যের 70% ইরিগেশন ওয়াটার ইউজ হয়। কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে জোর দেবে, খাবার শর্টেজ হবে, আর এর ফলে হিউজ পরিমাণ জল অপচয় হবে, গ্রাউন্ড ওয়াটার লেভেল কমতে থাকবে। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, ওড়িশাতে গ্রাউন্ড লেভেলের কি অবস্থা দেখুন। ওখানে লোক জল পাচ্ছে না, হিউজ ওয়াটার ক্রাইসিস। আর এত গরমে এমন পরিবেশে আরো ওয়াটার স্কারসিটি বাড়লে গরিব সাধারণ মানুষের কি অবস্থা হবে ভাবুন। নেক্সট, অনেকে বলছে নীতিন গাডকারির ফ্যামিলি ইথানল বিজনেসের সাথে জড়িত, আর ইথানল ব্লেন্ডিং এ তাদের এক্সপোনেনশিয়াল প্রফিট হচ্ছে, সেই জন্য সরকার এটাকে আরো বেশি করে পুশ করছে। এবার ডিফেন্সের লোক বলছে আরে ওদের কোম্পানি ইন্ডিয়ার মাত্র 0.6% ইথানল প্রডিউস করে, তারা থোড়ি না গোটা মার্কেট কন্ট্রোল করছে। মহারাষ্ট্রে গাডকারি ফ্যামিলির অনেক সুগার প্ল্যান্ট রয়েছে, যার বাই প্রোডাক্ট দিয়ে ইথানল তৈরি হয়। ইন্ডিয়ায় প্রথম ইথানল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোর মধ্যে পূর্তি গ্রুপের পূর্তি পাওয়ার ও সুগার লিমিটেড ছিল, যেটার ফাউন্ডার খোদ নীতিন গাডকারি জি। তিনি পেট্রোলিয়াম মিনিস্টার নয়, কিন্তু 2013 থেকেই তিনি ইথানলের জন্য লবিং করে আসছেন। 2014 ইথানল 10% করায় পূর্তি গ্রুপের হিউজ প্রফিট হয়। পূর্তি গ্রুপের দুটো কোম্পানি, মানাস অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ও সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, নীতিন গাডকারির দুই ছেলে সারাং গাডকারি এবং নিখিল গাডকারি চালায়, এবং দুটোই ইথানল প্রডিউস করে। দুই কোম্পানির লাস্ট 5 বছরের গ্রোথ 37.55%, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 7%, এবং নেট ইনকাম প্রতি বছরে 62.43% বাড়লেও ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মাত্র 14%। অর্থাৎ এই কোম্পানি বাকি অন্যান্য কোম্পানি থেকে বেশি এবং ফাস্ট গ্রো করেছে। লাস্ট বছরে 1000% শেয়ার প্রাইস বাড়ে। নেক্সট আর্গুমেন্ট, সরকার বলছে যে E20 ইউজে পলিউশন কম হয়, কিন্তু এখানেও ক্যাচ রয়েছে। E20 ইউজে টেল পাইপ থেকে নির্গত ধোঁয়ায় পলিউশন তো কম হয়, কিন্তু পুরনো গাড়িতে E20 ঢাললে গাড়ির লাইফ কমে যাচ্ছে। দিল্লি এনসিআরে 10 বছরের ডিজেল, 15 বছরের পেট্রোল গাড়ির নিয়ম রয়েছে, তারপরই গাড়ি স্ক্র্যাপ করাতে হয়। যে গাড়ি আগে 15 বছরে চলতে পারত, সেটা 8 থেকে 10 বছরে খারাপ হয়ে গেলে নতুন গাড়ি কিনতে হবে। এতেও তো কার্বন ফুটপ্রিন্ট বাড়বে। আর এনসিআর এর বাইরে গোটা দেশে তো কোনো রুল নেই, সেখানে তো এখনো পুরনো গাড়িই চলছে। তাহলে বাধ্যতামূলক E20 ঢালতে কিভাবে জোর করতে পারে সরকার? আর এখন আবার E85 আনছে। নেক্সট আর্গুমেন্ট, ইথানল প্রডিউসে ফরেন কারেন্সি বাঁচবে, অন্যান্য দেশের উপর থেকে ডিপেন্ডেন্সি কমবে। কিন্তু ইথানল ইউজে যদি মাইলেজ কম পাওয়া যায়, তাহলে সেম দূরত্ব যেতে বেশি তেল ভরতে হচ্ছে, তাহলে পেট্রোল তো বেশি নিতে হচ্ছে, ওভারঅল কনজাম্পশনও বাড়ছে। ধরুন 1 লিটার পেট্রোলে আপনার বাইক 40 কিলোমিটার চলতো, এখন E20 ফলে 32 কিলোমিটার যাচ্ছে ওই একই লিটারই। অর্থাৎ 40 কিলোমিটার যেতে এখন তো আপনাকে 1 লিটারের বেশি পেট্রোল ভরাতে হবে। আপনি যে বলছিলেন পেট্রোল ইম্পোর্ট কম লাগবে, কিন্তু ওভার কনজাম্পশনের ফলে তো বেশিই লাগছে এখন। তার চেয়ে বড় কথা, দাম তো সরকার কমাচ্ছে না। সরকার আগে বলেছিল E20 এসে গেলে পেট্রোল ডিজেল 50 টাকায় পাওয়া যাবে, কিন্তু এখন पेट्रोल डीजल के भाव कम हो जाएंगे और 50 रुपए लीटर में डीजल मिल जाएगा और 55 रुपए लीटर में पेट्रोल का अल्टरनेटिव आ जाएगा। पैसा इंपोर्ट नहीं होगा तो किसानों के घर में और वनवासियों और आदिवासियों के घर में जाएगा। সরকার বলছে ইথানল বানাতে বেশি খরচ হয়, তাই এর থেকে কম দামে বিক্রি করা পসিবল নয়। অথচ ক্রুড অয়েলের দাম বিশ্ববাজারে কমছে, ইথানল মেশানো পেট্রোলের দামই 115 টাকা। তাহলে সাধারণ মানুষের লাভটা কি হচ্ছে? নীতিন গাডকারি তো এটাও বলেছিলেন যে 15 টাকায় পেট্রোল পাওয়া যাবে। अब 120 रुपए जो पेट्रोल ले रहे हैं उसका भाव हम 15 रुपए लीटर करेंगे। সরকার বলছে ব্রাজিল E27 করে দেখিয়েছে, তাহলে আমরা পিছিয়ে কেন? ব্যাপারটা হলো, ব্রাজিল এটা আজকে একদিনে করেনি, সেই 1970 থেকে করা শুরু করেছে এবং ধীরে ধীরে E27 পর্যন্ত পৌঁছেছে। মানুষকে সময় দিয়েছে, হুট করে E5 থেকে E10 থেকে E20 E85 করেনি। সাধারণ মানুষকে নতুন গাড়ি কিনতে বাধ্য করায়নি, সেখানে 50 বছর ধরে একটা চেঞ্জ হয়েছে, যেটা এখানে 10 বছরে করতে চাইছে। সেখানে সব গাড়ি ফ্লেক্স ফিউল কার, মানে তাতে E10 E20 E30 E50 E80 সবেতেই কম্প্যাটেবল। কিন্তু এখানে মাত্র কয়েকটা ফ্লেক্স ফিউল কার লঞ্চ হয়েছে সবে। মারুতি সুজুকি ওয়াগন আর, টাটা পাঞ্চ, হুন্ডাই ক্রেটা, টয়োটা ইনোভা হাইক্রস, টয়োটা করোলা এবং 2 হুইলারের মধ্যে হিরো স্প্লেন্ডার প্লাস এবং HF ডিলাক্স। এবার বলতেই পারেন যে পুরোনো গাড়িতে কিছু পার্টস চেঞ্জ করালেই তো E20 ইউজ করা যায়, কিন্তু দাম শুনুন। মারুতি সুজুকির আপগ্রেডেড কিটসের দাম 4 থেকে 6000 টাকা, ফুয়েল ইনজেক্টর প্রায় 14000 টাকা, ফুয়েল পাম্প, ফুয়েল ট্যাঙ্ক 35000 টাকার কাছাকাছি।
এবার E85 এ হয়তো প্রাইস আরো বাড়বে। কজন অ্যাফোর্ড করতে পারবে? এমনিতেই 90% লোকজন ইএমআই তে গাড়ি কেনে ইন্ডিয়ায়। নিতিন গাডকারি তো এটাও বলেছে যে ডিজেলে আইসো বিউটানল মেলানো হবে ফিউচারে। हम डीजल में इथेनॉल नहीं डाल सकते, तो इथेनॉल से आइसोब्यूटेनॉल भी बन रहा है और आइसोब्यूटेनॉल कैन बी अल्टरनेटिव फॉर डीजल। তো ইথানল ইউজ করা কি খারাপ? এটা কি ব্যাড আইডিয়া সরকারের? না, বরং ইথানল দেশের ইকোনমির জন্য, পরিবেশের জন্য ভীষণ প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। বায়োফুয়েল তৈরি করাই রিয়েল সাকসেস নয়, কাস্টমারকে অপশন দিতে হবে। এক, ইন্ডিয়াকে 1G ইথানলের থেকে 2G ইথানলে মুভ করতে হবে। 1G ইথানল তৈরি হয় আখ, ভুট্টা, চালের মতন শস্য থেকে, আর 2G ইথানল তৈরি হয় এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে, যেমন স্ট্র, হাস্ক, স্টকস। এর ফলে খাবারের শর্টেজ হবে না, বেশি ক্লিন এবং সাস্টেনেবল হবে, এমনকি ফুয়েলের দাম 30 টাকা পর্যন্ত প্রতি লিটারে কমে যেতে পারে। 2, আমাদের অপশন থাকা উচিত। E10, E20, E30, E50 এমন ভাবে ধীরে ধীরে যাওয়া উচিত এবং প্রতিটা চয়েস থাকা উচিত। যার গাড়ি যেমন, তারা যেন তেমন পেট্রোল ইউজ করতে পারে, না হলে বারবার গাড়ি চেঞ্জ করা, পার্টস চেঞ্জ করা পসিবল নয়। সরকারের উপর সাধারণ মানুষ ভরসা করে, তাই কোনো রুল আনলে সেটার জন্য সময় দেওয়া উচিত, না হলে সরকারের গভর্নেন্সের উপর মানুষ আস্থা হারাবে। 3, কোনো নিয়ম আনলে সেটা প্রডিউসার থেকে, ম্যানুফ্যাকচারার থেকে, ইন্স্যুরেন্স কোম্পানি সকলকে মাথায় রেখে করা উচিত, যাতে নিয়ম লাগু হলে গোটা ইকোসিস্টেম সিঙ্কে থাকে, নয়তো পলিসি সাকসেসফুল হওয়ার বদলে ব্যাকফায়ার করবে। তাহলে প্রশ্ন হলো, ইথানল প্রোগ্রামটা কি সত্যি একটা স্ক্যাম? আমার মতে বিষয়টা এতটা সহজ নয়, কারণ একদিকে দেখলে সরকারের যুক্তিগুলো একেবারেই ফেলে দেওয়ার নয়। ভারত প্রতি বছর তেল আমদানির পিছনে বিপুল পরিমাণ টাকা খরচ করে, সেই নির্ভরতা কমানো দরকার। কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করা দরকার, আর দূষণ কমানোর জন্য তুলনামূলক পরিচ্ছন্ন জ্বালানিরও প্রয়োজন রয়েছে। সেই দিক থেকে দেখলে E20-তে পৌঁছানো নিঃসন্দেহে একটা বড় সাফল্য। নির্ধারিত সময়ের 5 বছর আগেই এই লক্ষ্য পূরণ হয়েছে, আর এর ফলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে যাওয়া থেকে বেঁচেছে। কিন্তু তার মানে এই নয় যে সবকিছু ঠিকঠাক চলছে, কারণ এই গল্পের অন্য দিকও রয়েছে। খাদ্যশস্য জ্বালানি তৈরিতে ব্যবহার হওয়া খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। জলসংকটের মতন একটা বিশাল সমস্যা এখনো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। লক্ষ লক্ষ গাড়ি ও বাইকের মালিক কম মাইলেজের সমস্যার মুখোমুখি হচ্ছে, আর E85 এর মতন বড় পরিকল্পনার ক্ষেত্রে সেই জ্বালানির ব্যবহারের মতন পর্যাপ্ত গাড়ি কিংবা ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরি হয়নি। এর পাশাপাশি রাজনৈতিক বিতর্কও রয়েছে। যখন কোনো পলিসির বেনিফিট কোনো মিনিস্টারের ফ্যামিলি পায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। লাভের পরিমাণ কম হোক বা বেশি হোক, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকবেই। তাই ইথানলের স্টোরি আসলে ভালো আর খারাপের সরল গল্প নয়, এটা এমন একটা গল্প যেখানে একটা সত্যি ভালো ধারণা ছিল, কিন্তু সেই ধারণাকে বাস্তবায়ন করার পথে তাড়াহুড়ো, রাজনৈতিক স্বার্থ আর ব্যক্তিগত লাভের প্রশ্নগুলো বারবার সামনে এসেছে। ব্রাজিলকে দেখো, প্রায় 50 বছর সময় নিয়েছে। তারা আগে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী নিশ্চয়তা দিয়েছে, গাড়ি ম্যানুফ্যাকচারারদের প্রস্তুত করেছে, বাজারকে ধীরে ধীরে পরিবর্তনের সুযোগ দিয়েছে। ভারত সেই একই মাত্রা মাত্র 10 বছরের মধ্যে শেষ করতে চাইছে। এটা সম্ভব হয়তো, কিন্তু ঝুঁকিও কম নয়। তাই আসল প্রশ্নটা ইথানল ব্যবহার করা উচিত কি না সেটা নয়, আসল প্রশ্ন হলো এই পরিবর্তনটা কার স্বার্থে হচ্ছে, কত দ্রুত করা হচ্ছে, আর এর আসল মূল্যটা শেষ পর্যন্ত কে দিচ্ছে, সরকার, অপোজিশন নাকি সাধারণ মানুষ? যতদিন না এই প্রশ্নগুলো সৎ, স্বচ্ছ আর তথ্যভিত্তিক উত্তর উপর পাওয়া যাচ্ছে, ততদিন ইথানলের গল্পকে পুরোপুরি সফল বিপ্লব বলা যাবে না। বরং এটা এমন এক বিপ্লব যার শেষ অধ্যায় এখনো লেখা বাকি, আর সেই অধ্যায়ের লাভের হিসেবের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ সমান গুরুত্ব পায় কিনা সেটাই এখন দেখার। আপনার কি মনে হয় কমেন্টে জানান।